আসসালামু আলাইকুম। অনলাইন ক্লাসে তোমাদের স্বাগত জানাচ্ছি। আমি আসমা আক্তার, প্রভাষক ব্যবস্থাপনা, ঢাকা কলেজ। আজ আমরা 4th ইয়ারের জন্য পড়বো ইন্ডাস্ট্রিয়াল রিলেশন। আচ্ছা, ইন্ডাস্ট্রিয়াল রিলেশনের তোমাদের আগে একটি ইনফরমেশন দিয়ে নিই। তোমরা জানো নিশ্চয়ই আমাদের সিলেবাস শেষ হয়ে গেছে। এখন আমাদের যেহেতু পরীক্ষা হচ্ছে না, তা আমাদের নিয়মিত কার্যক্রমের অংশ হিসেবে কিন্তু পড়াশোনাগুলো চালিয়ে যেতেই হবে। আর সেই ধারাবাহিকতায় আমাদের ইন্ডাস্ট্রিয়াল রিলেশন এখন আমরা যেটা করবো, আমরা একদম আবার প্রথম থেকে রিভাইজ করা শুরু করব। তো আমরা সেই প্রেক্ষাপটে আজকে আমরা আবার একটু পড়ছি শিল্প সম্পর্কে ধারণা। তোমরা যারা অনেকে ক্লাসগুলো করতে পারোনি, যারা এখন আমি ক্লাসে ঠিকভাবে আমরা যখন লাইভ ক্লাস নিয়েছিলাম বা আমরা যখন একদম সরাসরি ক্লাসরুমে ক্লাসগুলো নিয়েছিলাম, যারা উপস্থিত থাকতে পারেনি, হয়তো ক্লাসটা মিস করেছো, তা আমি আজকে তোমাদের এটা ধারণা দেওয়া সম্পর্কে একটু কথা বলবো। তো তোমরা যদি মনোযোগ দিয়ে শোনো, আমার ধারণা জিনিসটা বুঝতে পারবে। আচ্ছা, শিল্প সম্পর্কে ধারণার প্রথম কথা হচ্ছে আমাদের শিল্প সম্পর্কটা কি। আচ্ছা, শিল্প সম্পর্ক, আমরা শিল্প মানে কি বুঝি? একটা উৎপাদন ধর্মী কোনো প্রতিষ্ঠান, রাইট? আচ্ছা, যদি তাই হয় তাহলে আমরা একটা দেখো শিল্প সম্পর্কে, ধরো আমাদের একটা যদি কারখানা থাকে, এখানে মোটামুটি আমরা ধরে নেই কি দুইটা সেকশন থাকে যারা সরাসরি উৎপাদনের সাথে জড়িত। আমি একটু লিখছি, যারা সরাসরি উৎপাদনের সাথে জড়িত। ধরো আমাকে মার্কেটটা যে উদাহরণ দিই। আচ্ছা, এই মার্কেটটা যদি উৎপাদন করতে হয়, এটা কি আমার কিছু কর্মী লাগবে, টেকনিশিয়ান লাগবে, যারা সরাসরি উৎপাদনের সাথে জড়িত থাকবে। আচ্ছা, তাহলে এরা হচ্ছে একটা পক্ষ। আরেকটা পক্ষ হচ্ছে এই যে উৎপাদনের সাথে জড়িত এই যে পক্ষটাকে ঠিকভাবে পরিচালনা করবে। হ্যাঁ, এই ঠিকভাবে পরিচালনা করার জন্য কিন্তু একটা পক্ষ দরকার হয়। এদেরকে পরিচালনা করবে কারা? এরা যেটা করবে সেটা হচ্ছে ব্যবস্থাপনা পক্ষ। আমি যদি বলে দিই ব্যবস্থাপনা পক্ষ, অথবা যদি আমি আরেকটু ভালো করে বলতে যাই, মানে এরা হচ্ছে অফিস যারা নিয়ন্ত্রণ করা। আমরা একদম সুন্দর করে এইভাবেই যদি বলি তাহলে আরো সুন্দর শোনা যায়। আচ্ছা, তাহলে এখানে দেখো আমাদের কি বলতেছে যে একদম এই যে ব্যবস্থাপনা পক্ষ এবং এই উৎপাদনের সাথে জড়িত এই দুটো পক্ষকে নিয়ে কিন্তু আমাদের এই শিল্প সম্পর্ক। আচ্ছা, খেয়াল করো, তাহলে এই ব্যবস্থাপনা পক্ষে যারা চাকরি করে, আমি যা বলছি এটা কিন্তু সরাসরি চাকরির সাথে অফিস নিয়ন্ত্রিত। এটা কি অনেকটা অফিস বেস। আমি একটু লিখে দিচ্ছি, সরাসরি এটা সরাসরি ব্যবস্থাপনা পক্ষ, এটা হচ্ছে অফিস বেস। এরা হচ্ছে একদম যে খাতা কলমে যে কাজগুলো করতে হয়, অ্যাডমিনের যে কাজগুলো করতে হয়, সেগুলো মোটামুটি করে থাকে। এবং আর উৎপাদনের সাথে জড়িত। আমি যদি এটাকে বলি এটা শ্রমিক পক্ষ, তাহলে তোমাদের বুঝতে একটু সুবিধা হবে। এখন এই যে দুটো পক্ষের মধ্যে এই যে সম্পর্কটা স্থাপন করে উৎপাদনের চাকাকে গতিশীল রাখা, এটাকেই বলা হয় শিল্প সম্পর্ক। এখন কথা হচ্ছে যে এই দুইটা পক্ষের সাথে কখনো কি কোনো ঝামেলা হয় না? দেখো, এই দুইটা পক্ষের মধ্যে কিন্তু কখনো কোনো বিষয় নিয়ে ঝামেলা হয়। কি বিষয় নিয়ে ঝামেলা হয় আমি সামনে আরেকটু বলবো। তার আগে বলি, এই ধরো কোনো বিষয় নিয়ে ঝামেলা হলো দুজনের মধ্যে, আমরা যেগুলো দেখি, ধরো এই যে রাস্তাঘাটে লকআউট হচ্ছে, ধর্মঘট হচ্ছে, শ্রমিকরা কিছুদিন পর বিদ্রোহ করছে, তাদের যে দাবি দাওয়াগুলো ছিল, এই যে দাবি দাওয়াগুলো থাকাতে বিদ্রোহ করে কি হয়, আলটিমেটলি আমাদের কারখানা বন্ধ হয়ে যায়, আমাদের উৎপাদন বন্ধ হয়ে যায়। আর উৎপাদন যখন বন্ধ হবে কি হবে, আমাদের মুনাফাও হবে না। আর মুনাফা না হলে রাষ্ট্রীয়ভাবে কিন্তু আমরা ক্ষতিগ্রস্ত হচ্ছি। এই যে ক্ষতিগ্রস্ত হচ্ছে, তখন এটাকে আরেকটা পক্ষ ঠিক করে যে না, ক্ষতিগ্রস্ত করা যাবে না, আমাদের উৎপাদনের চাকাকে গতিশীল রাখতে হবে। আমাদের উৎপাদনের চাকাকে ভালো রাখতে হবে। সেক্ষেত্রে আমরা কি করতে পারি, এই যে দুইটা পক্ষ থাকে, এই দুইটা পক্ষের জন্য আরেকটা পক্ষ কাজ করে, সেটাকে আমরা বলি সরকার পক্ষ। একদম আমরা লাস্ট যে কথাটা বলে থাকি। তাহলে আমরা দেখতে পারি যে শিল্প সম্পর্কের মধ্যে মোটামুটি 3টা পক্ষ জড়িত। এটা হচ্ছে ব্যবস্থাপনা পক্ষ, এরা সরাসরি মালিকের প্রতিনিধি হিসেবে কাজ করে, অফিস সংক্রান্ত কাজ করে, বা ব্যবস্থাপনা বা অ্যাডমিন সংক্রান্ত কাজ করে। আরেকটা হচ্ছে উৎপাদনের সাথে জড়িত একদম শ্রমিক পক্ষ। আরেকটা হচ্ছে যারা একদম সরকার পক্ষ। দেখো, এই দুইটা পক্ষ অনেক সময় তাদের যার নিজেদের জায়গায় একদম অনড় থাকে। তুমি যদি বলো যে আমাদের
এই অনর্থাকে, যেমন আমাদের শ্রমিকদের কি কি চাওয়া পাওয়া, আমাদের শ্রমিকদের চাওয়া পাওয়া হচ্ছে ন্যায্য মজুরি থাকবে, তারপর হচ্ছে তোমার বেতন বোনাস থাকবে, টাকা বেশি থাকবে, মানে ওদের কিন্তু একটু আর্থিক ব্যাপারে কিন্তু ওরা একটু বেশি চায়। আবার ব্যবস্থাপনা কি চায় যে একটা এদের সম্পর্কে দ্বন্দ্বমূলক ব্যবস্থাপনা সম্পর্কে তাদেরকে কম মজুরিতে অধিক মুনাফা অর্জন করা। তো দুজনের চাওয়া পাওয়া প্রত্যাশা কিন্তু আজীবন দুই দিকে। তুমি আমাদের যদি শিল্প বিপ্লব কাল থেকে আমরা শুরু করি, তো শিল্প বিপ্লবের পর থেকে এখন পর্যন্ত কিন্তু এই যে শ্রমিক এবং মালিকের যে সম্পর্ক প্রকৃতি কিন্তু চেঞ্জ হয়নি। তারা কিন্তু একইভাবে এখন পর্যন্ত সেই রকম বিপরীতমুখী সম্পর্কে অবস্থান করছে। এখন একটা পর্যায়ে হয় কি, দুজন মানুষ একদম বিপরীত থাকতে থাকতে তখন কিন্তু তাদের মধ্যে আর ভালোভাবে ম্যাচিং হয় না। কিন্তু আমাদের কথা হচ্ছে যদি উৎপাদনের চাকাকে আমরা সচল রাখতে চাই, এই কাজটা আমাদেরকে করতে হবে। তো সেই কাজটা কে করছে? সেই কাজটা করছে সরকার পক্ষ। দেখো, তুমি অনেক কিছু মানতে চাইবা না মালিক পক্ষ, যে মালিক পক্ষ আমি অনেক সময় আমার ভালোটাই দেখার চেষ্টা করব, শ্রমিকদের ভালোটা দেখতে নাও চাইব, আমি অনেক কিছু মানতে চাইবো না। তখন কিন্তু একটা যদি নীতি হয়ে যায়, সরকার যে একটা আদেশ জারি করে দেয়, একটা নীতি দিয়ে দেয়, নীতিমালা দিয়ে দেয়, তখন তুমি ওই দেশে বসবাস করো, ব্যবসা বাণিজ্য করতে চাও, তাহলে কিন্তু তোমার ওই নীতির বিপক্ষে যাওয়া কিন্তু কোনোভাবেই সম্ভব না। তার মানে কি? তার মানে হচ্ছে কাজটা কিন্তু আমাদের জন্য সহজ হয়ে যায়। যে আমরা অনেক চিল্লাচিল্লি করে রাস্তাঘাটে আন্দোলন করে হয়তো আমরা যা করতে পারবো না, সরকারের একটা আদেশ কিন্তু সেই কাজটা করতে পারে। আচ্ছা, তাহলে এই মোটামুটি আগে দেখো, তাহলে শিল্প সম্পর্ক বলতে আমরা কি বুঝি? যে ওটা প্রতিষ্ঠানে জড়িত মালিক পক্ষ এবং শ্রমিক পক্ষের মধ্যে যেই সম্পর্ক, আমি অফিস মালিক পক্ষ বলি, আমি সবসময় একটা কথা বলি, ব্যবস্থাপনা কিন্তু অনেকটা মালিকের প্রতিনিধি হিসেবে কাজ করে। হ্যাঁ, এটা অফিস সংক্রান্ত কাজ করে। তাহলে এই মালিক পক্ষ এবং উৎপাদনের সাথে জড়িত যে শ্রমিক থাকে তাদের মধ্যে যে সম্পর্ক স্থাপন হয়, যে সম্পর্ক, সেটাকে বলা হয় শিল্প সম্পর্ক। এখন কথা হতে পারে যে শিল্প সম্পর্কে আমাদের পড়ার কেন প্রয়োজনীয়তা? আমরা গুরুত্ব বা প্রয়োজনীয়তা অনেক কিছু পাবো, শুধু এইটুকু একটা জিনিস বোঝো যে আমাদের শিল্প সম্পর্ক মানে আমাদের উৎপাদনের সাথে যে জড়িত এই পক্ষগুলা আমাদের দেশের আর্থিক সামাজিক উন্নয়নেও কিন্তু আমাদের অনেক ভূমিকা রাখে। যে কারণে এই যুগ যুগ ধরে কিন্তু এই শিল্প সম্পর্ক নিয়ে কিন্তু এখন আমাদের মানে বিস্তর পড়াশোনা, বিস্তর এটা হচ্ছে তোমার এটা অনেক বড় একটা পরিধি হয়ে গেছে, যে কারণে আমাদের এখন শিল্প সম্পর্ক নিয়েও কিন্তু পড়াশোনা করতে হচ্ছে। যে আমরা চাই সংঘাত না করে যতটা সুন্দরভাবে একটা প্রতিষ্ঠানকে চালানো যায়, একটা প্রতিষ্ঠানকে যতটা সম্ভব গতিশীল রাখা যায়, সেই কাজটাই কিন্তু আমাদের শিল্প সম্পর্ক করে। আচ্ছা, তাহলে আমরা একটা শিল্প সম্পর্কের প্রকৃতি দেখি, যে শিল্প সম্পর্কের প্রকৃতিগুলো কি রকম আছে। আমি একটু লিখি, তাহলে তোমাদের মধ্যে জিনিসটা আরো ক্লিয়ার হয়ে যাবে। আচ্ছা, শিল্প সম্পর্কের প্রকৃতিগুলো কি কি আছে আমরা একটু দেখি। তাহলে যে এই যে শিল্প সম্পর্ক মালিক শ্রমিকের মধ্যে, এই সম্পর্কের কি কি প্রকৃতি আমরা যদি দেখি একদম শুরু থেকে আছে, সেগুলো কি কি আমরা একটু সেগুলো দেখি। প্রথমে যেটা আছে কি জানো? পরস্পর বিপরীতমুখী সম্পর্ক। আমি একটু লিখছি, পরস্পর বিপরীতমুখী সম্পর্ক। আচ্ছা, তুমি একদম নিশ্চিত ভাবে থাকতে পারো যে এই সম্পর্কটা পরস্পর বিপরীতমুখী সম্পর্ক মানে কি, মালিক এবং শ্রমিকের সম্পর্ক কখনোই একরকম হয় না। আজীবন তারা দুজনকে প্রতিপক্ষ মনে করে, যে আর মালিক বুঝি আমাদের ভালো চায় না, শ্রমিকরা মনে করে মালিক ভালো চায় না, মালিক মনে করে শ্রমিকরা নিজেদের কথা চিন্তা করে স্বার্থপরের মতো। তো বা তারা হচ্ছে মানে এটা হয় কি, কখনোই একরকম হয় না তাদের মধ্যে। তাহলে আমরা দেখি কি তাদের মধ্যে মোটামুটি একটা বিপরীত সম্পর্ক মানে একটা বিরাজমান। আচ্ছা, তারপর যেটা আছে তোমার এই সম্পর্কটা তো আমরা নাম দিই, তাহলে আমরা কি বলতে পারি? এটা একটা দ্বন্দ্বমূলক সম্পর্ক, দ্বন্দ্বমূলক সম্পর্ক। আচ্ছা, তাহলে তুমি দেখতেই পাচ্ছ যে এখানে শ্রমিক এবং মালিক পক্ষ, আমরা কিন্তু বেসিক ধারণা কিন্তু আমাদের দুইটা পক্ষ, শ্রমিক আরটা হচ্ছে মালিক, আমাদের এই দুইটা পক্ষের মধ্যে সম্পর্ক নিয়ে কিন্তু আমাদের পুরো পাঠ। এবং তাদের মধ্যে সমন্বয় করার জন্য আরেকটা পক্ষ আছে, এটা হচ্ছে তোমার সরকার পক্ষ। আচ্ছা, এটা সরকার পক্ষের কাজ কিন্তু সবসময় না, তাদের নীতি প্রণয়ন, তাদের দুজনের মধ্যে কোনো দ্বন্দ্ব বেঁধে গেলে সেক্ষেত্রে কাজ করাগুলো সরকার করে থাকে। তাহলে দেখতে এখানে দ্বন্দ্বমূলক সম্পর্ক সবসময় বিরাজ করে, যে এখানে সবসময়ের মধ্যে যেমন পারস্পর স্বার্থ সন্তুষ্ট বিষয়, কেউ কারো দিকে কোনো ছাড় দিতে চায় না। আর আমরা কি কি দেখি? এটার একটা স্থায়ী সম্পর্ক,
স্থায়ী সম্পর্ক এই জন্য বললাম যে একদম শিল্প বিপ্লবের পর থেকে যে ধারা, যে গতিতে বা যেই রকম ভাবে ছিল শ্রমিক এবং মালিকের সম্পর্ক, আজও কিন্তু সে ধারাই মোটামুটি চলছে। এটা সম্পর্কটা স্থায়ী, মানে এরকমই তোমার মোটামুটি থাকছে। তারপরে যেমন কি আছে বলো, একদম ক্ষমতার একটা অসমতা আছে। একটা শিল্প সম্পর্কে দেখো তুমি, একটা মালিক পক্ষ শ্রমিক পক্ষের মতো আজীবন কিন্তু ক্ষমতার একটা অসামঞ্জস্য আছে। মালিক পক্ষ সবসময় ক্ষমতাধারী এবং অনেকটা শোষকের ন্যায় আচরণ করে, এবং শ্রমিক পক্ষ তুলনামূলক ক্ষমতা সেরকম নেই এবং তাদের সবসময় শোষিতের মতো তাদের দিন যায়। তো মানে এখানে একটা বিশাল একটা, এবং ডিসিশন নেওয়ার ক্ষেত্রে কিন্তু মালিক পক্ষের সিদ্ধান্তে চূড়ান্ত থাকে। অনেক সময় তোমার শ্রমিক সংঘের পরামর্শ অনেক সময় নেওয়া হয়, অনেক সময় হয় না, কিন্তু আলটিমেটলি তোমাদের মালিকের ক্ষমতাটা কিন্তু চূড়ান্ত থাকে। তারপর যেটা আমাদের আছে মুনাফা কেন্দ্রিক দ্বিমুখী দ্বন্দ্ব। আমি একটু লিখি, তারপর তোমরা বুঝতে পারবে। আচ্ছা, মুনাফা কেন্দ্রিক দ্বিমুখী দ্বন্দ্ব। মুনাফার ভাগিদার মালিকরা সবসময় মনে করে কি জানো, যেটা তাদের নিজেদের অধিকার, মুনাফাটা হচ্ছে নিজেদের অধিকার। কিন্তু এই মুনাফার উপরে কিন্তু আধুনিক আমরা যদি বলি শ্রম মালিক সম্পর্ক, শ্রম ব্যবস্থাপনা সম্পর্ক, এটার মধ্যে আবার মানে তোমার শ্রমিক পক্ষ কিন্তু মনে করে যে আমাদেরও এর মধ্যে সম্পর্ক আছে। মানে আমরা যেহেতু আমাদের পরিশ্রমের ফলে উৎপাদন হয়েছে, বিক্রি হয়েছে, মুনাফার পরিমাণটা বেড়েছে, তাহলে সেক্ষেত্রে একটা অংশ আমরা পাবো। তো এইটা নিয়েও একটা মোটামুটি দ্বন্দ্ব দেখা যায়। তারপরে যেমন আছে, আমরা বলতে পারি কি একদম শ্রমিক এবং মালিকের সম্পর্ক কিন্তু একই রকম, গতিশীলতা আছে। মানে এর মধ্যে খুব একটা চেঞ্জ নাই, যে যেরকম ছেলে সেরকম গতিশীল সম্পর্ক ডেফিনেটলি। আর আমরা আরেকটা বলতে পারি কি জানো, যে একদম আমাদের শ্রমের একটা বিক্রেতা, আমরা এটাও যদি বলি তাহলে কিন্তু খুব বেশি কাম যায় না, কম হয় না আর কি। শ্রমের বিক্রেতা আসলে কিন্তু তুমি খেয়াল করে দেখো, এই আমরা যে শ্রম দেই, সেটা শিল্প সম্পর্কে কিন্তু আমরা শ্রমেরই বেচাকেনা করে থাকি, তাই তো? এই আমরা একটু যদি দেখি যে শিল্প সম্পর্কে, একটু বোর্ডের দিকে তাকাও তোমরা, তাহলে বুঝতে পারবে যে শিল্প সম্পর্কে যে প্রকৃতি আমাদের আছে, সে প্রকৃতিগুলো কেমন। পরস্পর বিপরীতমুখী সম্পর্ক, একদম দুজনের কখনোই সম্পর্ক একদিকে যায় না, বিপরীতমুখী দ্বন্দ্বমূলক সম্পর্ক, তারা সবসময় একে অপরের প্রতিদ্বন্দ্বী মনে করে, কখনোই বন্ধুত্বপূর্ণ সম্পর্কদের মধ্যে দেখা যায় না। স্থায়ী সম্পর্ক, অবশ্যই স্থায়ী সম্পর্ক। তোমাদের বলছিলাম যে শিল্প বিপ্লবের শুরু থেকে শেষ পর্যন্ত একই রকম সম্পর্কগুলো আছে। ক্ষমতার অসমতা আছে, একটা প্রতিষ্ঠানের ডিসিশন মেকিং থেকে শুরু করে সবকিছুই কিন্তু মালিক পক্ষ নেয়। সেক্ষেত্রে শ্রমিকদের খুব বেশি কিছু করার সুযোগও থাকে না, ওদেরকে নেওয়া হয় না। আচ্ছা, মুনাফা কেন্দ্রিক দ্বিমুখী দ্বন্দ্ব, এটাও বললাম যে মুনাফার অংশ সবসময় মালিক পক্ষ মনে করে যেটা তাদের, কিন্তু শ্রমিকরাও মনে করে যে এখানে আমাদের একটা অংশ আছে, হক আছে। তো এটা নিয়েও তাদের মধ্যে একটা দ্বন্দ্ব সম্পর্ক দেখা যায়। গতিশীলতা, হ্যাঁ একদম গতিশীলতা, তাদের সম্পর্ক সে যেরকম আছে সবসময় একটা চলমান অবস্থায় আছে। এবং শ্রমের বিক্রেতা, বেসিক্যালি শিল্প সম্পর্কে পুরো ব্যাপারটা আমাদের শ্রম বিক্রেতা নিয়ে করা হয়। এখন যদি আমরা বলি এদের প্রকৃতিটা এত, দেখো তুমি প্রকৃতিগুলো একটা নেগেটিভ মুখী, পরস্পর বিপরীতমুখী, দ্বন্দ্বমূলক। আমরা কোথাও বলতে পারি তাদের মধ্যে একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আছে, আমরা কিন্তু বলতে পারিনি। তুমি আগে দেখো, বাংলাদেশে বলো না, শুধু বাংলাদেশ না, পৃথিবীর সব দেশে কিন্তু একটা শ্রমিক মালিকের সম্পর্কটা আমাদের এই ধারায় আছে। পরস্পর বিপরীতমুখী, দ্বন্দ্বমূলক, স্থায়ী সম্পর্ক, ক্ষমতা অসমতা, তোমার মুনাফা কেন্দ্রিক দ্বিমুখী দ্বন্দ্ব, গতিশীলতা, শ্রমের বিক্রেতা, এগুলাই কিন্তু আমরা দেখতে পাই। আমাদের চারপাশের দিকে তাকালেও কিন্তু আমরা এই সম্পর্কগুলোই দেখতে পাই। যদি দেখতেই পাই, এমনই চলতে থাকে, এমন চলতে থাকলে কি হবে, একটা পর্যায়ে যে কিন্তু আমাদের উৎপাদনগুলো কিন্তু বাধাগ্রস্ত হবে। হ্যাঁ, আমাদের কারখানার ক্ষতি হবে, রাজস্ব ক্ষতি হবে। এই তাইলে আমাদের এখান থেকে বের হইতে হলে আমাদের কি করতে হবে? যা করতে হবে এটা নিয়েই হচ্ছে আমাদের শিল্প সম্পর্ক। তাহলে শিল্প সম্পর্কের উদ্দেশ্য কি, আমরা আজকে সেগুলো একটু দেখব। আচ্ছা, আমরা একটু শিল্প সম্পর্কের উদ্দেশ্যগুলো বলি, তাইলেই হবে। আমি শিল্প সম্পর্কের উদ্দেশ্যগুলো কি আছে আমরা একটু দেখি, তাহলে আমরা পারবো। প্রথমে কি তাদের মধ্যে আমরা ধরে নেই এত নেগেটিভ সম্পর্ক, এত কিছু, তাহলে প্রথমে আমাকে যেটা করতে হবে কি, আমরা প্রথমেই তাদেরকে নিয়ে একটা সৌহার্দ্যপূর্ণ একটা সম্পর্ক সৃষ্টি করবো। আমাদের এটাই মনে হয় সবচেয়ে
ভালো কাজ হবে। আগে তাদের মধ্যে একটা সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক আমাকে সৃষ্টির ব্যবস্থা করতে হবে। আচ্ছা আচ্ছা, তাহলে এখানে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক যদি তুমি সৃষ্টি না করো, শোনো সবকিছু একটা কথা আছে কি জানো, যে কর্ডিয়াল রিলেশনশিপ ইজ দ্য প্রি কন্ডিশন অফ অ্যামিলিয়েশন। আমাদের সম্পর্ক মানে কর্ডিয়াল সম্পর্ক তৈরি করাই কিন্তু সমস্ত দ্বন্দ্ব মেটানোর কিন্তু একটা প্রথম কথা। তাহলে তাদের মধ্যে একটা সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক সৃষ্টি করাই হচ্ছে আমাদের মূল কথা। তারপর আমরা যেটা করতে পারি, তারপর যেটা হচ্ছে যে মালিক এবং শ্রমিকের স্বার্থ রক্ষা। মালিক ও শ্রমিকের স্বার্থ রক্ষা। যেটা আমরা প্রথমে বলছিলাম, তাদের একটা দ্বন্দ্বমূলক সম্পর্ক। দ্বন্দ্বটা কি? তাদের দ্বন্দ্বটা হচ্ছে এই মুনাফা কেন্দ্রিক, কিন্তু স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে কিন্তু মানুষের দ্বন্দ্ব হয়। তোমার সাথে যার স্বার্থ সংশ্লিষ্ট কোনো সম্পর্ক নেই, তার সাথে তোমার কোনো দ্বন্দ্বও থাকবে না, তার সাথে তোমার সম্পর্ক আজীবন এক ধারায় চলতে থাকবে, সুন্দর। কিন্তু একটা প্রতিষ্ঠানে যখন মালিক এবং শ্রমিক থাকে এবং তাদের মধ্যে যেটা স্বার্থ সংশ্লিষ্ট ব্যাপার আছে, হ্যাঁ, এই জন্য দ্বন্দ্বটা হয়। মালিক পক্ষ তার স্বার্থের কথা চিন্তা করে, শ্রমিক পক্ষ তার স্বার্থের কথা চিন্তা করে। কিন্তু দুইটা চাকাকে যদি তুমি ঠিকভাবে চালাতে চাও, তাহলে তাদের মধ্যে একটা নিউট্রাল একটা অবস্থান তৈরি করতে হবে। তো এই ক্ষেত্রে আমরা যেটা করি, যে তাদের মধ্যে একটা স্বার্থ রক্ষা সংশ্লিষ্ট স্বার্থ, মানে যার যার স্বার্থ রক্ষা প্রায়োরিটি বেসিসে এবং তোমার হচ্ছে সামর্থ্য বেসিসে কিন্তু এগুলো চিন্তা করতে হবে। যেমন যদি আমি চিন্তা করি আমার শ্রমিক পক্ষ 8,000 টাকার জায়গায় ধরো 15,000 টাকা বা 10,000 টাকা বেতন চাই, কিন্তু আমার মালিকের তো নিশ্চয়ই ঘর বাড়ি বিক্রি করে সেগুলো দেবে না, তার ইনকামের উপরে মানে প্রতিষ্ঠানে যে মুনাফা হবে তার উপরে কিন্তু তার বেতন বা অন্যান্য যে ন্যায্য অধিকারগুলো থাকে সেগুলো দেওয়ার চিন্তা করতে হবে, তাই না? এখন তুমি অযাচিতভাবে বা তুমি আনএক্সপেক্টেড যদি কিছু চেয়ে বসো, তখন কিন্তু তার পক্ষে দেওয়া সম্ভব না। এইটা কিন্তু চিন্তা করেই দুজনকে একটা ঠিকঠাক ব্যালেন্স করতে হয়। তাহলে দুজনের স্বার্থ রক্ষার একটা ব্যাপার। আমরা এখানে এইটা একটা উদ্দেশ্য। আর কি উদ্দেশ্য আছে? যে কার্যে আমরা যদি বলি যে উৎপাদন বৃদ্ধি করা। আচ্ছা, শিল্প সম্পর্কে যখন অবনতি হয় তখন আলটিমেটলি কি হয়? প্রতিষ্ঠানের উৎপাদন বন্ধ হয়ে যায়, উৎপাদনকে স্থবির হয়ে যায়, উৎপাদনের গতিশীলতা কমে যায়। আজকে ধর আমাদের একটা গার্মেন্টস ফ্যাক্টরিতে কোনো রকম একটা আন্দোলনে ডাক দেওয়া হলে দেখা গেল গার্মেন্টস ফ্যাক্টরি বন্ধ, উৎপাদনটা হ্রাস পাচ্ছে। হ্রাস পাওয়ার ফলে কী হবে? সে আমাদের সেই শিপমেন্টগুলো থাকে, ওগুলো হয়তো ঠিক সময় ডেলিভারি দেওয়া হয় না। আর ঠিক সময় ডেলিভারি দেওয়া না গেলে কিন্তু তুমি তারা তোমাকে হয়তো পেমেন্টও করবে না, এবং পেমেন্ট না করে তুমি যে ক্লেম করবে এই সুযোগটা কিন্তু তোমার থাকবে না। আইনি একটা বাধ্যবাধকতা থেকে যায় তোমাকে ওই সময়ের মধ্যে ওটা দিতে, বা তুমি যখন ক্লেম করতে চাও সে চুক্তিবদ্ধ যে সম্পর্কগুলো আমাদের থাকে সেগুলোতেও কিন্তু কাজ করতে হয়। তো এইখানে যদি এরকম তার মানে অনেক বড় একটা লসের মুখে আমরা পড়ে যাই। তা আমরা এই থেকে বাদ দিতে গেলে আমাদের যেটা করতে হবে, উৎপাদনের যদি এই শিল্প সম্পর্ক না দ্বন্দ্ব না হয়, হ্যাঁ ঝামেলা না হয়, তাহলে কিন্তু আমাদের উৎপাদনগুলো বৃদ্ধি করা সহজ হয়। আচ্ছা, ধরো শ্রম ঘূর্ণায়মানতা হ্রাস পায়। ধরো এই প্রতিষ্ঠান ছিল অন্য কেউ, তখন একটা প্রতিষ্ঠান ছিল আরেকটা প্রতিষ্ঠানে কেউ সুইচ করে, তখন কিন্তু অনেক ঝামেলা হয়, মানে কাজ বুঝে নিতে তার সময় লাগে। আর যদি সে প্রতিষ্ঠানে মানে একদম স্যাটিসফাইড ওকে ওইতে সে কাজ করতে পারে, সে সব কিছুতে স্যাটিসফ্যাকশন থাকে, তাহলে কিন্তু তার আর এই ঝামেলাটা হবে না। শ্রম ঘূর্ণায়ন তো মানুষের হ্রাস পাবে, আর মানুষ যখন হতাশা বাদ দিয়ে কাজে পূর্ণতমে কাজ করতে পারে তখন কিন্তু উৎপাদনও বৃদ্ধি পায়। আচ্ছা, তারপর যেটা যে কার্য একটা সন্তুষ্টি বিধান হয়, কার্য সন্তুষ্টি। শোনো, কার্য সন্তুষ্টি কি? তুমি শুধু কার্য সন্তুষ্টি না, তুমি পৃথিবীর যেখানেই যাবা, যেখানেই যেই কাজটাই তুমি করো না কেন, তুমি কিন্তু দেখবা যে আমাদের যেটা হচ্ছে কি, তোমার যদি একটা বন্ধুদের মধ্যে যদি একটা মানে মনে মনে একটা দ্বন্দ্ব থাকে, একটা ক্লাসে তুমি যদি খুব ভালো পরিবেশ না পাও, তুমি কিন্তু সেখানে মনোযোগ দিয়ে কাজ করতে পারবে না। তো কিন্তু যখন একটা প্রতিষ্ঠানে যখন চাকরি করো, তখন যদি তুমি দেখো যে না এখানে খুব ভালো প্রতিদিন দ্বন্দ্ব সংঘাত মানে একটা হইচই লেগে আছে, তুমিও কিন্তু কাজে মনোযোগ দিতে পারবে না, তো মানে কার্য সন্তুষ্টি কিন্তু হবে না। তো এই যে কার্য সন্তুষ্টি যখন থাকে তখন উৎপাদনও কিন্তু বৃদ্ধি পায়। তার মানে আমাদের শিল্প সম্পর্কে আরেকটা উদ্দেশ্য হচ্ছে কি, আমরা কার্যে সন্তুষ্ট মানে বিধান করা। আমি আরেকটু উদ্দেশ্যগুলো একটু দ্রুত করে লিখে যাচ্ছি, তাহলে কিন্তু আমাদের হয়ে যাবে, নাহলে অনেক ঝামেলা হবে। তারপর যেটা আছে তোমাদের পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি করা, আমি একটু লিখি।
পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি, মানে একদম মালিক এবং শ্রমিক পক্ষের মধ্যে যে পারস্পরিক যে সম্পর্ক আছে তারা যাতে বিপরীতমুখী না হয়ে সহযোগীভাবে হয়, সেই চেষ্টাটাই কিন্তু আমাদেরকে করতে হবে। তারপর হচ্ছে অপ্রত্যাশিত যে সংঘর্ষগুলো থাকে আমাদের, যেগুলো সেই সংঘর্ষগুলো এড়ানো, যেগুলো চাইলেই কিন্তু সহজে আমরা অ্যাভয়েড করতে চাই। সব বিষয় নিয়ে কিন্তু ঝগড়াঝাটি করলে ঝগড়াঝাটি আর ভালো, মানে কি বলবো, ঝগড়াঝাটি ভ্যালুও থাকে না। তার মানে এই অপ্রত্যাশিত, যেগুলো অপ্রত্যাশিত না সেগুলো যতটা সম্ভব এড়িয়ে যাওয়া। তারপরে হচ্ছে সুষ্ঠু কার্য পরিবেশের একদম নিশ্চিত করা, যে কাজের পরিবেশ যাতে ঠিকভাবে হয়, সুষ্ঠু কার্য পরিবেশ নিশ্চিত করা। আচ্ছা, কার্য পরিবেশ নিশ্চিত করা। আচ্ছা, তারপর যেটা আছে তোমাদের শৃঙ্খলা রক্ষা, যে শৃঙ্খলা বলতে মালিক এবং শ্রমিকের মধ্যে যে প্রোটোকল আছে সেই বিষয়গুলো মেনে নিয়ে কিন্তু একদম শৃঙ্খলা রক্ষা করা। আচ্ছা, আর তো জায়গা হচ্ছে না, আমি এখন আর কোথায় কোথায় লিখি। আচ্ছা, আমি এটা একটু পাশ দিয়ে লিখে দিচ্ছি। শৃঙ্খলা রক্ষা বলেছি, তারপরে তোমার ধরো আরো কি কি আছে, তারপরে ধরো ধর্মঘট এবং লকআউট যেগুলো থাকবে সেগুলো পরিহার করা, মানে ধর্মঘট লকআউট পরিহার করা, লকআউটও পরিহার করা, কারণ এটা আমাদের প্রতিষ্ঠানের জন্য খুবই এম্বারেসিং সিচুয়েশন। কারণ কি, এটা মালিক পক্ষের জন্য, তোমার একটা মালিক পক্ষের প্রতিষ্ঠানে যে 2 দিন পর পর লকআউট ধর্মঘটায়, ওই প্রতিষ্ঠান সম্পর্কে কিন্তু জনগণের মনে এবং যারা ইনভেস্টর থাকবে, হ্যাঁ ব্যবসায়ী থাকবে, তাদের মধ্যেও কিন্তু একটা নেগেটিভ ধারণা চলে আসে যে এই প্রতিষ্ঠান নিশ্চয়ই ব্যবস্থাপনা ভালো না, এই জন্য 2 দিন পর পরে ঝগড়াঝাটি লাগে। একটা কথা মনে রেখো তুমি, এটা খুব প্র্যাকটিক্যাল কথা, যে তোমার মানে এই ধরনের কোনো তোমার সুপিরিয়র কোনো বসই কিন্তু দ্বন্দ্ব সংঘাতকে নিবে না। সবসময় ব্যবস্থাপকের কাজ হচ্ছে কি একদম ট্যাক্টফুলি সবকিছু হ্যান্ডেল করা, যতটা পজিটিভ ওয়েতে পারা যায়। আচ্ছা, তারপর আর কি কি আছে আমাদের, এটা গণতন্ত্র প্রতিষ্ঠা করা, কারণ একটা পর্যায়ে ছিল, আমি তোমাদের বলেছিলাম যে এখানে একটা ক্ষমতার অসমতা আছে, মালিক পক্ষ শ্রমিক পক্ষের মধ্যে কিন্তু ক্ষমতা অসমতা আছে। মালিক পক্ষ সবসময় সর্বময় ক্ষমতার অধিকারী, কিন্তু এখানে আমরা শিল্প সম্পর্কে, আধুনিক শিল্প সম্পর্কে আমরা মনে করি যে একটা প্রতিষ্ঠান যদি গণতন্ত্র না হয় তাহলে সেই প্রতিষ্ঠান কখনোই লং রানে ভালো কিছু করতে পারে না। তাতে যে কাজ, যারা কাজটা করবে তাদের কাছ থেকেও কিন্তু অপিনিয়ন নেওয়া উচিত। সেক্ষেত্রে তাহলে প্রতিষ্ঠানে গণতন্ত্র প্রতিষ্ঠিত হয়, যেটা ভালো হবে সেটাই না হয়। সেক্ষেত্রে শ্রমিক সংঘ বা শ্রমিকদের যে নেতা থাকবে, তাদের কাছ থেকেও কিন্তু আমাদের প্রবলেম অনুযায়ী কিন্তু তাদের কাছ থেকে মতামত নেওয়া হয়, এক্ষেত্রে গণতন্ত্র প্রতিষ্ঠা হয়। তারপরে যেটা আছে তোমাদের সুনাম অর্জন, তুমি যাই করবা সবকিছুই কিন্তু তোমার এই সুনাম অর্জনের সাথে জড়িত। প্রতিষ্ঠান যদি তোমার সুনাম অর্জন না হয় তাহলে কিন্তু হবে না। তারপর যেটা আছে আমাদের উৎপাদন ব্যয় হ্রাস, তুমি এত কিছু করলা কিন্তু দেখা গেল তোমার উৎপাদন হইলো না, এটা হবে না। আমরা যত যা করতেছি তার প্রথম কথা হচ্ছে কি আমাদের উৎপাদন ব্যয়টা হ্রাস করা। একটা প্রতিষ্ঠানে যদি দ্বন্দ্ব সংঘাত না হয় তাহলে কিন্তু আমাদের ধরো আমাদের 8 ঘন্টা লাইট ফ্যান চলতে, আমি ছোট্ট একটু উদাহরণ দিলাম আর কিচ্ছু বাদ দিলাম, যে আমাদের উৎপাদনধর্মী প্রতিষ্ঠানে 8 ঘন্টা আমাদের মিল ফ্যাক্টরি চলে, লাইট ফ্যান চলে। এখন তুমি যদি আর 1 ঘন্টা তোমরা যদি হট্টগোল করে দাও তখন কি হয়, আমাদের লাইট ফ্যান বেড়ে যায়। হ্যাঁ, আমাদের জিনিসপত্র ধর্মঘট লকআউটের কারণে যদি কোনো প্রতিষ্ঠানে ক্ষতি হয় তাহলে কি হয়, আমাদের কিন্তু খরচ বেড়ে যায়। তখন কি হবে, উৎপাদন ব্যয় বেড়ে যাবে, উৎপাদন ব্যয় বেড়ে গেলে কিন্তু প্রফিটও কম হবে। হ্যাঁ, তো এই উৎপাদন ব্যয় হ্রাস করা, কারণ কোনো দ্বন্দ্বই কিন্তু ভালো না, দ্বন্দ্বগুলো সংঘাত করাই হচ্ছে কাজ। আর সবচেয়ে যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে শিল্পের যে দ্বন্দ্ব থাকবে সেই শিল্পের দ্বন্দ্ব হ্রাস করা, যে মালিক এবং শ্রমিক পক্ষের মধ্যে যেই দ্বন্দ্ব থাকবে, হ্যাঁ এগুলো হ্রাস করে আন্তরিকতাপূর্ণ যে একটা সম্পর্ক থাকবে সেটাকে নিশ্চিত করা। অ্যান্ড লাস্ট যেটা আছে আমাদের একদম কি বলবো তোমাকে, আর্থ সামাজিক উন্নয়ন, যেটা আমি বলেছিলাম একটু আগে, আর্থসামাজিক উন্নয়ন। আর্থসামাজিক উন্নয়ন বলতে হচ্ছে বুঝি আমাদের যখন প্রতিষ্ঠানের দ্বন্দ্ব থাকবে না, উৎপাদন গতিশীল থাকবে, তখন কিন্তু আমাদের বেকারত্ব হ্রাস পাবে, আমরা অনেক অধিক লোকের কর্মসংস্থান করতে পারবো। হ্যাঁ, আমরা সমাজের বিভিন্ন সেক্টরে কিন্তু আমরা অনুদান দিই বলি আমরা, বা কন্ট্রিবিউশন যাই বলি না কারণ আমরা কিন্তু সেই কাজগুলো করতে পারবো। এতে আমাদের আর্থসামাজিক উন্নয়ন হয়। সরকার ট্যাক্স বাড়লে সরকার ট্যাক্স দিয়ে কী করবে, রাস্তাঘাট উন্নয়ন করবে, বিভিন্ন পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জন্য কাজ করবে, সামাজিক নিরাপত্তামূলক কাজ করবে। তো এই কাজগুলো করার জন্য কিন্তু আমাদের দেখো শিল্প সম্পর্কে পড়তে হচ্ছে, কত বিস্তর একটা পড়াশোনা, যে শিল্প সম্পর্কের উদ্দেশ্যগুলো কি,
আমাদের শিল্প সম্পর্কের প্রকৃতিটা কেমন ছিল, আমাদের যে দ্বন্দ্বমূলক সম্পর্ক, বিপরীতমুখী সম্পর্ক, এবং সেটাকে কিভাবে আমাদের রিকভার করে ভালো একটা কিছু করা যায়, সেই বিষয়গুলো কিন্তু আমরা এই শিল্প সম্পর্কে আলোচনা করব। তাহলে শিল্প সম্পর্কে গুরুত্ব মোটামুটি এইরকমই, আমরা যদি বলে থাকি যে শিল্প সম্পর্কে তেমন কিছু আমাদের আসলে এই বোঝার জন্য মোটামুটি নাই, খুব বেশি কিছু নাই। এই তোমরা যদি এই কথাগুলো বুঝে থাকো তাহলে কিন্তু আমাদের মোটামুটি পড়া অনেকখানি যে শিল্প সম্পর্কে ধারণা সম্পর্কে আমাদের একটা পরিষ্কার একটা ধারণা হয়ে যাবে। আমি আবার বলছি, আমরা তো যেহেতু রিভাইজ করছি, আমাদের পুরাতন পড়াগুলো আমরা ঝালাই করে নিচ্ছি। তোমাদের যদি এখানে কোথাও কোনো প্রবলেম হয় তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে আমাকে জানাবে, আমি সেগুলো সমাধান করার চেষ্টা করব। আর তোমাদের আমাদের সাথে যোগাযোগ করার অনেক ওয়েই তোমাদের আছে, তোমরা সেটা জানো এবং সেটা অ্যাপ্লাই করবে। আর কোথাও বুঝতে আশা করি সমস্যা হবে না, হলে অবশ্যই জানাবে। আচ্ছা, আজকে আমরা মোটামুটি এই পর্যন্তই করব। আমরা এটা নিয়ে আর নেক্সট ক্লাস অবশ্যই এর চাইতো যে বাকি টপিকসগুলো আছে আমরা সেগুলো আলোচনা করব। তো সুপ্রিয় শিক্ষার্থীরা, যে যেখানে আছো ভালো থাকো, সুস্থ থাকো, সুন্দর থাকো, নিরাপদে থাকো সবার আগে। আর পড়াশোনাটা চালিয়ে যাও, কারণ কলেজ খুললেই কিন্তু একদম পরীক্ষা হবে। আর তোমরা কিন্তু একদম ফোর্থ ইয়ারে যেহেতু সময়গুলো প্রত্যেকটা সময় মূল্যবান, যে যেখানে আছে সময়টা কাজে লাগাও। আমি তোমাদের ক্লাসে বিভিন্ন সময় কথাগুলো বলেছি যে প্রত্যেকটা সময় ইম্পর্টেন্ট, সময়গুলো কাজে লাগাও, দেখবা পরে নাহলে আফসোস হবে। এখন নিজেকে যতটা বেশি পরিশ্রম করবা, ভবিষ্যৎটা কিন্তু তত সুন্দর তোমরা হবে। তো তোমাদের জন্য অনেক অনেক শুভকামনা, আর এতক্ষণ ক্লাসটা করার জন্য অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।